ওয়েলকাম ব্যাক। আমরা কি করলাম? ইন্টারনাল সিএসএস আলোচনা করলাম, আর একটা হলো ইনলাইন সিএসএস আলোচনা করলাম। এইবার আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব। ঠিক আছে, আমি বডির ভেতরে এগুলো যা ছিল সব প্রথমে ডিলিট করে দিলাম। এখানে নতুন কিছু লিখবো আমরা। তো কি করব? আমি বলছিলাম আসলে আমরা কি করছিলাম, জাস্ট আ মিনিট। এই ছিল আমরা একটা স্টাইল লিখছিলাম, সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হবে বলছিলাম বডির, কিন্তু বলছিলাম যে ব্লু হয় নাই। কেন হয় নাই? কোশ্চেন ছিল এটা, রাইট? কে বলতে আমরা পারবে? লিংক দিই নাই। হ্যাঁ, আমরা লিংক দিই নাই। তো লিংক দিতে হবে। লিংক দিতে হবে কিসের? লিংক দিতে হবে হলো index.html এই ফাইলে। কিসের লিংক দিতে হবে? সিএসএস ফাইলের সাথে এটার লিংক দিতে হবে, রাইট? তাহলে কি করতে হবে আমাদের? এই জন্য একটা লিংক ট্যাগ ব্যবহার করতে হবে। লিংক লিখে এন্টার চাপ দিব, লিংক ট্যাগ চলে আসলো। এখন এই ট্যাগ গুলোর সাথে লিংক ট্যাগের কি তফাৎটা আছে কে বলতে পারবে? এই যে H1 2 3 4 5 6 এই ট্যাগ গুলোর সাথে এই লিংক ট্যাগের কি তফাৎ আছে? ক্লোজিং ট্যাগ এখানে ভ্যালুস গুলো দিতে হবে, প্রপার্টিজ গুলো দিতে হবে। মানে তফাৎটা হলো কি? জয়ন্ত যেটা বলছে, এটার ক্লোজিং ট্যাগ আছে, লিংক টেক্সটের ক্লোজিং ট্যাগ নাই। এই ধরনের ট্যাগকে আমরা কি বলি? সেলফ ক্লোজিং ট্যাগ। এটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ। তো আমরা বলি HTML এ ওপেনিং ট্যাগ দিলে ক্লোজিং ট্যাগ দিতে হবে, এটা হলো সাধারণত। কিন্তু কিছু ব্যতিক্রম ট্যাগও আছে যেগুলোর ক্লোজিং ট্যাগ নাই, এগুলোকে আমরা বলি সেলফ ক্লোজিং ট্যাগ। এরকম কি কি আছে কে বলতে পারবে? ইমেজ ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই। আর কি আছে? বিয়ার ট্যাগ আছে। আইফ্রেমও কি? দেখা যাক আইফ্রেম। আইফ্রেমের তো এই যে ক্লোজিং ট্যাগ আছে, ক্লোজিং আছে। এইচআর ট্যাগ আছে একটা। এইচআর ট্যাগের কাজ কি বিন্দু বলতে পারবে? হ্যাঁ, এইচআর ট্যাগের কাজ কি? এইচআর ট্যাগ লিখলাম, এটার কাজ কি? এইচআর ট্যাগ যেন কিসের জন্য করা হতো? এইচআর ট্যাগ হলো ভুলে গেলাম তো। জাস্ট একটা লাইন মাঝখানে, রাইট? এই যে এখানে হরাইজন্টাল লাইন বলে এটাকে, ঠিক আছে? জাস্ট একটা পেজকে দুই ভাগে ভাগ করা। বিয়ার ট্যাগ হলো কি? জাস্ট ব্রেকডাউন, লাইন ব্রেক করা। আর এটা হলো পুরা পেজকে ব্রেক ডাউন করে সে দুইটা পেজ বানাই ফেলবে এইচআর। তো এই কয়েকটা ট্যাগ তাহলে কি আছে। এইচআর ট্যাগ কি আপনার ব্রেকের জন্য, পেজ ব্রেকের জন্য? পেজ ব্রেক করতে পারি আমরা, মানে ওটা দেখা যাবে যে একটা পেজকে মনে হবে যে দুইটা পেজ আছে ওখানে, ঠিক আছে? এইটা আরো অনেক কাজে ব্যবহৃত হয়, আমরা আস্তে আস্তে দেখব। অনেক সময় দেখা যায় যে একটা বাটনের উপরে একটা লাইন দিতে হয়, ওই লাইনগুলো দেওয়ার জন্য অনেক সময় নিচে দেই। ওই জন্য আমরা এই এইচআরটা ব্যবহার করতে পারি। এটার উইথ হাইট দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। যেটা তফাৎ বোঝানোর জন্য বললাম যে এই কিছু ট্যাগ আছে ব্যতিক্রম যেগুলোর ক্লোজিং ট্যাগ নাই। লিংক ট্যাগ এর ভেতরে এই REL টা কি কে বলতে পারবে? সমান চিহ্ন থাকলেই বা পাশটাকে কি বলে?
অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট। তাহলে এটা হলো অ্যাট্রিবিউট, পুরা নাম হলো অ্যাট্রিবিউট নেম। তাহলে ডান পাশেরটাকে কি বলবো? অ্যাট্রিবিউট ভ্যালু। ভ্যালু। সংক্ষেপে বলি আমরা অ্যাট্রিবিউট ভ্যালু, কিন্তু পুরা নাম হলো অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট ভ্যালু। আর অ্যাট্রিবিউটের যে ভ্যালু ওইটা সবসময় ইনভার্টেড কমার ভেতরে যায়। তবে ব্যতিক্রম একটা আছে, সেটা হলো আই ফ্রেমে যখন আমরা ভিডিওর উইথ এবং হাইট দেই, সেখানে কিন্তু আমরা পিক্সেল টিক্সেল কিছু উল্লেখ করি না, ঠিক আছে? অন্যান্য ক্ষেত্রে আমরা ই করি, ওখানে করি না, ওইটা একটু মনে রাখতে হবে। এইচ রেফ মানে হলো হাইপার রেফারেন্স। এটাও তাহলে কি? এটা কি বলবো? সমান চিহ্নের এটাও বাম পাশে অ্যাট্রিবিউট, ডান পাশে ভ্যালু, রাইট? ভ্যালু। আচ্ছা, রাইট। রেল হলো রিলেটিভ। এটা কার সাথে রিলেটেড? স্টাইল শিটের সাথে। তার মানে এটা Style sheet। বলছি আমরা, এটা হলো স্টাইল শিট মানে হলো এটা সিএসএস। আচ্ছা, এইচরেফ এর পরে যে ভ্যালু থাকে, ভ্যালু জায়গায় হলো আমাকে বলে দিতে হয় যে স্টাইল শিট আমরা কানেক্ট করছি সেটার পাথ কোথায়, সেটা বলে দিতে হয়। হুম। এটার পাথ কোথায় আসলে, এটা কোথায় বক্স আছে, মডেল। কোথায় আছে? সিএসএস। সিএসএস। তাহলে আমাকে প্রথমে সিএসএস। বলতে হবে সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। ফোল্ডার দেওয়ার সাথে সাথে সে ওই ফোল্ডারের ভেতরে যতগুলো ফাইল আছে এগুলো সে দেখাবে। 3টা 4টা 5টা 10টাও থাকতে পারে। যত বড় ওয়েবসাইট তত বড় ওখানে লিংক থাকতে পারে। যেটা কানেক্ট করতে চাই এটা ক্লিক করব, কন্ট্রোল এস। যারা ম্যাক ব্যবহার করেন কমান্ড এস, সেভ হয়ে গেল। এইবার দেখতে পারি আমার বন্ধু বিন্দু রিচেলের প্রিয় কালার সবার চোখের সামনে চলে আসলো, রাইট? ওকে, ফাইন। এখন এইটা হলো কি কি সিএসএস? এক্সটার্নাল সিএসএস। এটাকে এক্সটার্নাল সিএসএস কেন বলছি? কারণ এইটা এর ভেতরে লেখা না, এই ফাইলের ভেতরে লিখছি না আমরা। আরেকটা ফাইল আমরা এক্সটার্নালি আমরা ক্রিয়েট করছি, আরেকটা ফাইল, সেটা আমরা জাস্ট অ্যাড করছি। এই জন্য এটা ইন্টারনাল না, এটা হলো এক্সটার্নাল। বাইরের একটা ফাইল আমরা এখানে কানেক্ট করে তারপর সিএসএস টা লিখছি, এই জন্য এটা হলো এক্সটার্নাল। তাহলে সিএসএস কয় রকমের? 3 রকমের, 3 ভাবে লেখা যায়। কোশ্চেনটা এরকম হয়, হাউ মেনি ওয়েজ ইউ ক্যান স্টাইল your web page or website or your application or your project? How many ways, কত ভাবে, how many ways you can style your CSS? উত্তর হলো 3 ways. What are these? একটা হলো inline CSS, internal CSS, and finally external CSS. এইটা কোশ্চেনটা মানে যখন প্রজেক্ট দিতে চায় মানুষ, এই 3টা কোশ্চেন সাধারণত করে, এইটা আর বক্স মডেল। কারণ বক্স মডেল যে জানবে সে ওয়েব ডিজাইনের 50% ডিজাইন এবং ডেভেলপমেন্টের 50% জেনে ফেলছে। বক্স মডেল জানা মানে হলো ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 50% কনসেপ্ট শেষ। আর ওইটা পরিষ্কার না হলে জীবনেও আমি পারফেক্টলি স্টাইল করতে পারবো না। পরিষ্কার কিনা? 3 ways we can style our CSS. একটা হলো ইনলাইন, আরেকটা হলো ইন্টারনাল, আরেকটা হলো এক্সটার্নাল। কারোর কোনো সন্দেহ আছে এই 3টা বিষয়ে? কোনো কনফিউশন আছে?
নাই, আপাতত নাই। না থাকলে শেষ আলোচনার যে বিষয় আজকে ওখানে চলে যাবে, এবং ওইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, যাই বলি, সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো বক্স মডেলিং। কারণ এইটা ঠিক না হইলে কিছুই ঠিক হবে না। অলরাইট, এইবার আরেকটা ট্যাগ নিচ্ছি আমি, নতুন ট্যাগ। এটার নাম হলো কি? ডিপ। div, ডিপ যখনই লিখলাম, ডিপটা সাধারণত এরকম থাকে, ঠিক আছে? ডিপের ভেতরে অ্যাট্রিবিউট অনেকগুলো ব্যবহার হতে পারে। মনে রাখতে হবে যে কোনো HTML ট্যাগের প্রথমটাতে একটা হলো ক্লোজিং, একটা হলো ওপেনিং। যে কোনো HTML ট্যাগের ওপেনিং ট্যাগে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, একাধিক থাকতে পারে, 2টা 3টা 4টা 5টা থাকতে পারে। সাধারণত 1টা বা 2টা থাকে, বাট বেশিও থাকতে পারে, ঠিক আছে? আমরা যেমন এইখানে দেখলাম 2টা অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা HTML ট্যাগের ভেতরে এক্সকিউজ মি অ্যাট্রিবিউট থাকতে পারে, এটা মনে রাখতে হবে। অ্যাট্রিবিউট, আমি এখানে লিখলাম ক্লাস। ক্লাসটা কি আসলে? অ্যাট্রিবিউট, রাইট? সমান চিহ্ন থাকা মানেই অ্যাট্রিবিউট, তাহলে ক্লাস একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, এমনও হতে পারে এইখানে আইডিও আছে। আইডিটা কি? অ্যাট্রিবিউট, রাইট? মনে রাখবেন। আচ্ছা, এখন এইভাবে অ্যাট্রিবিউট লেখা সময় সাপেক্ষ ব্যাপার, আমাদের সব সময় সময় বাঁচাইতে হয়। এই জন্য আমি কি করব? ক্লাস লিখলে ডট দিয়ে শুরু করব, ঠিক আছে? ক্লাসের নাম দিব আমি। ক্লাসের নাম মনে করলাম মাই ডিপ, ঠিক আছে? এইরকম হতে পারে, এরকম হতে পারে মাই ডিপ, মাই ডিপ। এন্টার চাপ দিলে, আমি এন্টার চাপ দিচ্ছি, একটু মনোযোগ দিতে হবে। এন্টার চাপ দিলাম, অটোমেটিক্যালি আমার ডিপটা লেখা হয়ে গেল। আমার আর নতুন করে লিখতে হয় নাই। আমি কি করছি? ডট, ক্লাসের নাম দিছি মাই ডিপ, এন্টার, আই এম রেডি। এক্সকিউজ মি, ঠিক আছে? মাই ডিপ, অনেকগুলো ডিপ হবে যেহেতু ডিপস বললাম, ঠিক আছে? আমি কি করলাম? এই ডিপ জাস্ট কপি করলাম। একটা একটা ডিবের ভিতরে তার মানে অনেকগুলো ডিপ থাকতে পারে। অনেকগুলো ডিপ থাকতে পারে একটা ডিপের ভেতরে, নিঃসন্দেহে 4টা 5টা 6টা 7টা 8টা থাকতে পারে। আমরা এটা ধীরে ধীরে দেখব। কিন্তু আমি কি করলাম? একটা ডিপ লেখার পরে আমি কি করলাম? জাস্ট এটা কপি করে পেস্ট করলাম। একবার, দুইবার, কয়বার? দুইবার। দুইবার পেস্ট করছি। তাহলে আগের একটা আছে, কয়টা হলো? 3টা। তিনটা দুই বলো। আচ্ছা, ক্লাস অ্যাট্রিবিউটটা আমরা কখন ব্যবহার করি? যখন আমি একই একই রকমের স্টাইল দিতে চাই, স্টাইল। একটা পেজের অংশকে বা একটা পেজকে একই রকমের স্টাইল দিতে চাই। কিন্তু যদি আমি ইউনিক স্টাইল দিতে চাই, ডিফারেন্ট হবে, তাহলে সেটা হবে কি? সেটা হবে আইডি। আইডি। তাহলে আইডি কি দিয়ে শুরু করি? হ্যাশ। হ্যাশট্যাগ। হ্যাশ লিখে আমি লিখলাম ইওর ডিপ, এন্টার। কি হলো? তাহলে ইওর ডিপটার কালার আলাদা হবে, এই 3টার এক হবে। এইটা আমি বলে দিচ্ছি, মানে আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? কারণ একই ক্লাস হলো একই শ্রেণীর, তাহলে ওইটা একই কালারের হবে, একই ব্যাকগ্রাউন্ড হবে, সবকিছু একই হবে। আর যেহেতু এটা আলাদা, তাহলে এটা আলাদা হবে, এটার জন্য আলাদা স্টাইল হবে, রাইট? তাহলে
আমরা ইচ্ছা করলে নোটও রাখতে পারি। কিভাবে নোট রাখি আমরা? ডান দিকে। বাঁ দিকে যদি HTML হয় আমরা এরকম করে রাখি, আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখি, তারপর একটা এক্সক্লেমেশন সাইন, দুইটা ড্যাশ, আর একটা ড্যাশ দিলে অটো কমপ্লিট হয়ে যাবে। দেন এই মাঝখানে আমরা কি করি? নোট নোটটা। রাখি। আমি বলি মাই ডিপস। এই নোটটা তো আবার পার্টিকুলার যে প্রথম ক্লাস এটার উপর বেস করতে হবে। হ্যাঁ, সেটা আমি আসলে নোট রাখছি একটা, প্রথমত হলো যে আমি আরেকবার আসলে যেন সহজে বুঝতে পারি যে আমি কি যে করছিলাম। এই ক্লাসটা কিসের। রাইট। আরেকটা হলো যদি আমরা একটা প্রজেক্টে 10 জন কাজ করি, অন্যান্য ডেভেলপাররা যেন আইসেই বুঝতে পারে যে আমি কি করছি, না হলে তার এটা দেখতে হবে, একটু দেখতে হবে, পড়তে হবে, না তো সময় লাগে। কিন্তু রাখলে সে বুঝতে পারবে ও মাই ডিপস এইখানে শুরু হয়েছে। দেন এইখানে সে জাস্ট এটা কপি করে কি করে শেষ ডেভেলপাররা করবে যে জায়গায় দিবে এখানে যেখানে শেষ হয়েছে মাই সেই ডিপস, জায়গায়। এইখানে জাস্ট পেস্ট করবে, এইখানে জাস্ট লিখবি এন্ডস, স্টার্টস এর জায়গায় লিখবি হলো এন্ডস। তাহলে বুঝতে পারবে ও মাই ডিপস এইখানে 3টা আছে, কিন্তু এইখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এইখানে আবার অন্য কিছু, মানে পরিষ্কার এই। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা কিভাবে নোটটা রাখি, এর জন্য কি করতে হয় এটা মনে রাখতে হবে। সিএসএস এ আমরা নোট রাখি কিভাবে? সিএসএস এর রাখি হলো এরকম স্ল্যাশ স্টার, আবার ক্লোজ করি হলো স্টার স্ল্যাশ দিয়ে, মাঝখানে আমি অনেক নোট রাখতে পারি। আমি এরকম বলতে পারি মেইন সিএসএস, ঠিক আছে? অনেক অনেক স্টাইল করে আবার ইয়ে করে নোট রাখে, আমরা এখানে এরকম করে স্টাইল করতে পারি। ঠিক আছে, এই ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা স্টাইল করতে চাচ্ছি এই ডিপকে, তাহলে কি করতে পারি? মাই ডিপস কে নিলাম, তার মানে 3টাকে একসাথে আমরা স্টাইল করছি, মনে রাখতে হবে। এইখানে বললাম এটা যেহেতু ক্লাস ডট দিয়ে শুরু হবে, রাইট? মাই ডিপস ব্যাকগ্রাউন্ড কালার ধরলাম, কি হবে ব্যাকগ্রাউন্ড কালার? ব্ল্যাক, যে কোনো একটা জাস্ট উদাহরণের জন্য ব্যবহার করছি। দেন দেখতে পাচ্ছি? কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখতে পাচ্ছি না কারণ এটার তো হাইট উইথ কিচ্ছু দেইনি আমরা, এই জন্য। না। দেন আমি ব্যাকগ্রাউন্ড কালারের পরে আরো দিলাম কালার, দিলাম রেড, সে ফর এক্সাম্পল। দেখতে পাবো? না। কে দেখি, দেখতে পাবো না, বিকজ আমাদের আসলে কন্টেন্ট কিচ্ছু দেইনি আমরা, ঠিক আছে? এখন যদি আমি এখানে গিয়ে বলি এইটা হলো 1, আমি বললাম ওয়েলকাম, ঠিক আছে? দ্বিতীয় ডিবে বললাম হলো থ্যাংক ইউ, তৃতীয় ডিবে আইসা বললাম সি ইউ এগেইন। এখন কি দেখতে পাবো? দেখা যাবে। এখন তো কন্টেন্ট আছে, দেখা যাবে, তাই না? আচ্ছা, এইবার এইটা এইখানে বললাম গুড লাক,
গুড লাক। এটা দেখা যাবে? কন্টেন্ট আছে যেহেতু কন্টেন্টটা দেখা যাবে। দেখা যাবে কিন্তু শেষ করানো হয় না যেহেতু তো ডিজাইন হবে না। তার জন্য আমরা ডিজাইন করি নাই, স্টাইল করি নাই, কাজেই তার কিচ্ছু নাই। আচ্ছা এইবার আমি কি করব, এইটার একটা উইথ দিলাম। উইথ মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য বললাম এইটার দৈর্ঘ্য হলো 300 পিক্সেল বা 200ই রাখলাম, দেখা যাক। 200 পিক্সেল। সবাই মনোযোগ দিয়েন। 200 পিক্সেল, 100 100 200, ঠিক আছে? আসলে এতটুকু রিয়াল যদি দেখি 100, ঠিক আছে? 200 পিক্সেল এতটুকু। কিন্তু আমরা উইথ দিছি, উইথ মানে কি? দৈর্ঘ্য। এটা এত লম্বা ছিল, এত করছি। কিন্তু যদি আমি এখানে বলতাম উইথ হলো 100%, তার মানে কি হইতো? 100% মানে পুরা ওয়েবসাইট জুড়ে। ফুল তার দৈর্ঘ্য হলো পুরা ওয়েবসাইট জুড়ে, রাইট? পুরা ওয়েবসাইট জুড়ে। কিন্তু আমি কি করলাম, এইটারে বললাম না, এটা হলো পিক্সেলে হবে এবং এটা 200 পিক্সেল। তাইলে হাইট দিলাম, হাইট মানে হলো উচ্চতা। উচ্চতা দিলাম, সে ফর এক্সাম্পল এটাও 200 পিক্সেল দিলাম। তাইলে এখন আমার হাইটও আছে, রাইট? অলরাইট। তাইলে আর কি লাগবে আমাদের? মার্জিন পেডিং মার্জিন লাগবে, প্যাডিং লাগবে। তাহলে আমার আছে হলো এইখানে কন্টেন্ট আছে আমার, এখন লাগবে হলো কি? প্যাডিং। প্যাডিং লাগবে, তাহলে প্রথমে কি দিব? প্যাডিং। আমরা মার্জিনও দিতে পারি আগে, কোনো অসুবিধা নাই। প্যাডিং দিলাম 20 পিক্সেল। এটা তো আগে পরে দিলে সমস্যা নাই। আগে পরে দিলে সমস্যা নাই, আমরা মার্জিনও আগে দিতে পারি, কোনো সমস্যা নাই। মার্জিন আগে দিই সাধারণত। মার্জিন দিলাম 15 পিক্সেল, সে ফর এক্সাম্পল। তো ঠিক আছে। এইবার কি বাকি আছে? মার্জিন আছে, বর্ডার বর্ডার বাকি আছে। বর্ডার দিলাম হলো ইয়েলো। কি কি লাগবে এখানে আর কে বলতে পারবে? এখানে ফন্ট স্টাইল দেওয়া যায়। বর্ডারের মধ্যে কি কি থাকে? কয়টা উপাদান থাকে? বর্ডারের ভিতরে আপনার ইয়ে থাকবে, আপনার 3টে এলিমেন্ট থাকবে। 3টে এলিমেন্ট থাকবে। একটা হলো পিক্সেল, কত পিক্সেল চাই? পিক্সেল। পিক্সেল থাকবে, হ্যাঁ পিক্সেল থাকবে, কালার আচ্ছা, থাকবে, 5 পিক্সেল দিলাম। 5 পিক্সেল কালার থাকবে, কালার কালার থাকবে, থাকবে। তারপর কি ধরনের হবে? সলিড, সলিড। ফ্যামিলি নাকি ডটেড হবে না ড্যাশড হবে না, ওটা থাকতে হবে। কালার ফ্যামিলি। তাহলে এখানে যে কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করেছি এটা হলো কি? বক্স মডেলিং, রাইট? বক্স মডেলিং, গুড। এখানে কি আমরা কি ফন্ট ফন্ট ফ্যামিলি বা ফন্ট স্টাইল দিতে পারি কিনা? দিতে পারি, কোনো সমস্যা নাই। ফন্ট ফ্যামিলি আমরা যে কোনো সময় দিতে পারি। আচ্ছা আমরা এই ফন্ট ফ্যামিলি গুলো সাধারণত আমরা বডিতে আগেই নির্ধারণ করে নেই।
আচ্ছা এগুলো এগুলো আমরা আরো হয়তো বা কয়েকটা ক্লাস পরে দেখবো, বাট আমরা এখানে দিতে পারি, আচ্ছা কোনো সমস্যা নাই। আমরা এখানে বলতে পারি ফন্ট ফ্যামিলি, আমরা এখানে দেখে নিতে পারি কি কি আছে, সিএসএস প্রপার্টিজ কি আছে আমরা দেখে নিতে পারি, কোনো সমস্যা নাই। ফন্ট সাইজ দিতে পারি, যেমন ফন্ট ফ্যামিলি আছে এখানে, এই যে ফন্ট ফ্যামিলি আছে। হুম, ফন্ট ফ্যামিলি দেওয়ার সাথে সাথে কি কি ফন্ট ফ্যামিলি অনেক আছে, আমরা যে কোনো একটা নিতে পারি। যেকোনো একটা নাম। শান শরীফ নিলাম, একটু ডিফারেন্ট হবে নিঃসন্দেহে, রাইট, একটু আলাদা হয়েছে। হুম, এইবার আমি এইটাকে কি করতে চাই, এইখানে আনতে চাই, পরপর একই লাইনে আনতে চাই। কিভাবে আনবো এখন, কে বলতে পারবে? ফ্লোট করতে হবে বাম দিকে। ফ্লোট করতে হবে, ফ্লোট করতে হবে বাঁ দিকে। এখন অনেকগুলো ফ্লোটিং এর আছে, ইনলাইন লেফটস নিব। লেফট। লেফট হলে কি হবে, প্রথমটা তার জায়গায় বাঁ পাশে থাকবে, দ্বিতীয়টা গিয়ে বাঁ পাশে আসবে, তৃতীয়টাও এদিকে গিয়ে বাঁ পাশে আসবে পরপর। এই তো আসছে। হুম, এখন সাথে সাথে গুড লাকটাও চলে আসছে, জায়গা আছে, ও লাভ দিয়ে এসে পড়ছে না বুঝে। এখন কিন্তু এটা তো আমরা ভাগ করে দিছিলাম হ্যাঁ দ্বীপ। হ্যাঁ, এখন বিষয় হলো সে সাথে সাথে চলে আসছে, এ বুঝতে পারে নাই চলে আসছে। এখন এইটা ফিক্স করা অনেক তার টাফ, অনেক টাফ এটা ফিক্স করা। এরকম যদি ওয়েবসাইট যদি এটা ফ্লোট করার সাথে সাথে আরেকটা অংশ এখানে আসে, এইটা ফিক্স করা অনেক টাফ যদি আমরা ভুলে যাই। এমনও হয় সারা দিন সময় চলে যায়, আমি এটা সরাইতেই পারছি না, শেষে মনে হইলো ওহো। সবসময় মনে রাখতে হবে ফ্লোট করতে গেলে সবসময় একটা ফলস ডিপ বসাইতে হয়। কোথায়? সিএসএস এখানে গিয়ে CSS একটা ফলস ডিপ বসাইতে হয়, যেখানটাকে আমি এন্ড করার। লোড করছি এন্ড করছি ঠিক এইখানে ফলস ডিপ। ক্লাস দিয়ে আমি এটা বলবো ক্লিয়ার, এটা ফলস ডিপ, কিন্তু এর মধ্যে কোনো ইয়ে নাই, কিচ্ছু নাই, আমরা এটাকে ফলস ডিপ বলি। যতবার শুধু ফ্লোট, ওইটাকে ব্রেক করার জন্য। জাস্ট ওইটাকে সরানোর জন্য ফলস ডিপ। মনে রাখতে হবে যতবার ফ্লোট করব ততবার একটা ফলস ডিপ আমাকে এটা তৈরি। কি ওই যে আমরা প্যারাগ্রাফ যেভাবে ব্রেক করি বা লাইন ব্রেক করি ওইভাবে করা যায় না? না, ওটা লাইন ব্রেক করলেও আসবে না। এখানে এখন গান ছাড়া শুরু করছে আমার বাসার ওপারে, শোনা যাচ্ছে? একদম মাইক দিয়ে বাজাইতেছে। এটা তো ভালোই হলো গান শোনা শুনতে শুনতে। যাক, ফলস ডিপ তৈরি করতে হবে, দেন এটা ক্লাস দিব। এইটাকে নিয়ে আমরা কি করব, জাস্ট কপি করব, কপি করে মাই দ্বীপ। জাস্ট এইখানে গিয়ে ক্লিয়ার, এখানে লিখতে হবে ক্লিয়ার প্রপার্টিস একটা আছে, ক্লিয়ার বোথ, তাহলে ওই প্রবলেমটা চলে যাবে। এখন সে তার জায়গায় চলে আসছে আবার, ঠিক আছে? মানে এইটুকু মনে না রাখলে কি যে যন্ত্রণা দিবে। অনেক সময় দেখা যাবে যে মানে কোনো মতেই মানে কোনো কিছু কাজ করছে না, মানে কম্পিউটার ভাঙতে ইচ্ছা করবে, এর কি দিনটাই মাটি হয়ে গেল। এইটুকু ভুলে গেলে শেষ, এটা সারা দিনে আর ফিক্স হবে না। মানে মানে একটা সারা দ্বীপের সাথে আরেকটা দ্বীপ এসে জায়গা নিলে আমরা ফলস দ্বীপ আমাদের ক্রিয়েট করতে হবে। পজিটিভ অবশ্যই, মানে ফ্লোট করলেই মনে রাখতে হবে, যে আমার পরের যে পজিটিভ। কন্টেন্ট গুলো আছে এটা উপরে আসবে, এখানে আসবে, এবং ওইটা আমরা সরাইতেই পারবো না। এটা আবার এরকম হয় কিনা যে এখানে তো আপনার স্পেস আছে, আমাদের এখানে তিনটা দ্বীপ আছে যার কারণে জায়গা আছে ডান দিকে, যার কারণে গুড লাক আইডিটা এখানে ঢুকে গেছে। যদি এখানে আরো কয়েকটা দ্বীপ থাকতো
জায়গা না থাকতো জায়গা সে যদি চলে না আসতো। থাকতো তাহলে কি সে জায়গা নিত কিনা? হ্যাঁ, তাও আসতো। তাও আইসা তাও সে নিতে দিয়ে এদিকে আসতো। মাঝখানে মাঝখানে সে জায়গা নিয়ে নিত। আচ্ছা। সব সময় হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয়। ঠিক আছে, আর ওইটা ছাড়ানো যায় না যদি আমি এটা ভুলে যাই। এইবার কি ওকে। করব, ক্লিয়ার ডিপ, আমরা জানি এটা ফলস ডিপ, এখানে নোট রাখতে পারি আমি, কোনো অসুবিধা নাই। এরকম করে অনেকে বলে ফলস ডিপ, ঠিক আছে। দেন আমার ওইটার সাথে এইবার হলো কি আছে আরেকটা, এইটাকে আমার কি করতে হবে, আইডি। স্টাইল দিতে হবে ডিফারেন্ট, রাইট? তাহলে আমি দেখব ওইটার আইডিটা কি, ইউর ডিপ, জাস্ট এটা নিব। এটা হলো কি, আইডি হলো হ্যাশ দিয়ে শুরু হয়, ইউর ডিপ। দেন এভরিথিং আমি এখান থেকে কপি করে আনতে পারি, জাস্ট চেঞ্জ করব কালার কি চাই, ঠিক আছে। রেড এর জায়গায় এইটার কালার হবে হয়তো বা হট পিঙ্ক, রাইট। ব্যাকগ্রাউন্ড হয়তো হবে রেড, ওকে, আর সবই ঠিক আছে। বা বর্ডার হবে হয়তো বা ইয়েলোর জায়গায় গোল্ড। কিন্তু এটা আমি তো ফ্লোট করছি না এটা, বা আমি যদি ফ্লোট করতে চাই ফ্লোটও হোক করতে পারি আমি, কোনো সমস্যা নাই। ফ্লোট লেফট, তাহলে আমার এই ফলস ডিপটার দরকার নাই, কারণ আমি তো তাকে লেফটেই নিতে চাচ্ছি, তাই না। কিন্তু আমি এটা ফ্লোট যদি না করি তাহলে সে তার জায়গায় থাকবে। এই তো, ওকে। এইবার আমি যদি এটা ফ্লোট করতে চাই, সে ফর এটা আমি ফ্লোট করতে চাই, আমি ফ্লোট করলাম, সে কি যাচ্ছে? না, যাচ্ছে না, কারণটা কি, আমরা ফলস ডিপ করে আমরা ফল ফল দিয়ে করে রাখছি, ফলস ডিপ করে রাখছি যাতে সে ওখানে যেতে না পারে। তাহলে যেতে না পারে। আমি ওটা যদি এটা ডিলিট করতে হবে। এখানে নিতে চাই তাহলে আমার ফলস ডিপটা উঠাই দিতে হবে। হুম, আবার সাপোজ আমি এরকম করতে চাইছিলাম, তারপর ক্লায়েন্ট আমাকে বলল হুম, হুম। না আপনি এটাও এদিকে নিয়ে আসেন, আপনি সারা দিন চেষ্টা করলেন নিতে পারলেন না, দেখা গেল যে ফলস ডিপ আপনি করছিলেন এটা আপনি উঠাই দেন নাই, চলে আসলো, খুব সুন্দর। অলরাইট, এখন এখন যদি ক্লায়েন্ট বলে না আপনি এইটা কালো রাখবেন, এইটাকে লাল করবেন, তাহলে কি করবেন, জাস্ট এইটাকে এই ক্লাস একই ক্লাস দিয়ে দিবেন, এইটাকে আইডি বানাই দিবেন, এই তো। এখন এই যে চোখা চোখা ইয়ে আছে, বর্ডার আছে, এটাকে আমি কি করতে চাই, একটু গোলগাল করতে চাই, কিভাবে করব? রেডিয়াস, বর্ডার জয়ন্তর, রেডিয়াস। জয়ন্তর তো অনেক মনে থাকে, হ্যাঁ। আচ্ছা, কোথায় বর্ডার আছে, বর্ডারের ঠিক পরে দিব আমরা বর্ডার রেডিয়াস, পরে দিলেও কাজ করবে বাট কাছাকাছি থাকলে সুবিধা হবে। 10 পিক্সেল দিলাম, মনে রাখতে হবে 10 পিক্সেলটা হলো স্ট্যান্ডার্ড, বাট অনেকে বেশি চাইতে পারে, কম চাইতে পারে, কি হবে, এটা গোলগাল হয়েছে কোনটা, এইটা, কিন্তু এগুলো তো করি নাই আমরা, তাহলে এইটাও করি। বর্ডার রেডিয়াস জাস্ট কপি করব, কোথায় বর্ডার রেডিয়াস, এখানে দিব। তা আজকের আলোচনা আমাদের এই পর্যন্ত ছিল, যদি কোনো কোশ্চেন থাকে।
এখন এইটাকে আমি ফুটবল বানাবো একদম গোল। কে বলতে পারবে কি করতে হবে? 200% দিতে হবে। কি কি 200% দিব? রেডিয়াস 100। বর্ডার রেডিয়াস 200% দিব? একজন বলছে 100% দিলে মনে হবে নাকি? 100% বলছে একজন, দেখি 100 দিই, 100% হবে না তো। হবে না? 100% যদি দেই, আপনি পার্সেন্টেজ দেন নাই। পার্সেন্ট দিলে হবে না? না, হইতে পারে আর কি জানি না। পিক্সেল। এই তো হয়েছে, 100% দিলাম। অথবা আমি দিতে পারি 150 পিক্সেল। 150 200-তেও হবে। সংখ্যাটা অতিরিক্ত থাকবে আর কি। এই যে 150 হইলে হয়, ঠিক আছে। আচ্ছা এটাকে 200 দেই, কি হয়? আরেকটাকে দিলাম, বর্ডার রেডিয়াস হলো 200। 200-তেও হয়, রাইট? 99 দিলে কি হয়? 99 দিলে ওইরকমই দেখা, মানে পার্থক্য বোঝা কাছাকাছি যাবে, হবে আর কি। কাছাকাছি, রাইট? সো আজকে আমরা অনেক কিছু শিখছি। প্রথমত ফুল স্ট্যাক, এইখানে যদি যাই, রাইট, আমরা কিছু সুপার ডেভেলপারদের টাকা পয়সার খবর নিছি, ঠিক আছে। সবাই খুব গরিব ছিল, কিন্তু দেখা গেছে 10 বছরের মধ্যে তারা কোটিপতি হয়ে গেছে, বিলিয়নার হয়ে গেছে। অনেকে 4 বছরের মধ্যে বিলিয়নার হয়ে গেছে এই HTML CSS আর জাভাস্ক্রিপ্ট শিখে, ঠিক আছে। সো আমরা ওরকম ওই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করার প্ল্যান করতে পারি। প্র্যাকটিস করতে হবে, দেন আমাকে কি করতে হবে, এটা ডেভেলপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সোজা কথা, আমি কি তৈরি করতে চাচ্ছি ওইটা হয়তো বা 4 মাস পরে আমি দেখতে পারি, বা 3 মাস পরে আমি স্টার্ট করতে পারি, বাট আমাকে লেগে থাকতে হবে ওখানে। দেন আমরা কি করেছি, ডেভ এনভায়রনমেন্ট সেটআপ দিয়েছি, ভিজুয়াল স্টুডিও কোড, গিট হাবটা আমরা করি নাই আজকে, আরেকদিন করব। দেন আমরা কয়েকটা ট্যাগ দেখেছি, দেন ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস, ইনলাইন সিএসএস দেখেছি, দেন বক্স মডেলটা করেছি, রাইট। অতিরিক্ত কিছু আলোচনা করেছি, সেটা হলো বর্ডার রেডিয়াস, ফ্লোট।